দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। দিনের পড়া দিনে করে নেবে কিন্তু, হ্যাঁ, না হলে একসময় অনেক জমে যাবে, তখন আর তোমরা সাবজেক্টটা বুঝতে পারবে না, সব অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা আমরা শুরু করি তাহলে। দেখো, থার্মোকেমিস্ট্রির যে আগের লেকচারটা তাতে আমরা কি কি কভার করেছি, ঠিক আছে, সেটা দিয়ে স্টার্ট করা যাক। What we have discussed, লাস্ট লেকচার। দেখো, আগের দিন আমরা যেটা আলোচনা করেছি, মূলত প্রথমে আমরা থার্মোকেমিস্ট্রি ইন্ট্রোডাকশন দিয়েছিলাম। থার্মোকেমিস্ট্রি কভার করেছিলাম তো, সেখানে প্রথমে ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছিল, তারপর যে হিট ক্যাপাসিটির কনস্ট্যান্ট প্রেশার and heat capacity constant volume এটা বলে ইন্টার রিলেশনস নিয়ে কথাবার্তা হয়েছিল। আমরা থার্মোকেমিস্ট্রি যে বেসিক লজ সেইটা বলেছিলাম। আসছে একজন তো বারবার করে আসছে। বেসিক লজ অফ থার্মোকেমিস্ট্রি, তার মধ্যে ল অফ ল্যাভোসিয়ার এন্ড ল্যাপ্লাস, আর হচ্ছে হেসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেশন। এটা আলোচনা করেছি। আচ্ছা, স্ট্যান্ডার্ড স্টেট জিনিসটা কি এবং বিভিন্ন সিস্টেমের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড স্টেটস তার অ্যাকচুয়ালি মানে কি আর কি, সেগুলোকে নিয়ে আমরা একটু আলোচনা করেছি। আমরা এই যে এনথালপি অফ রিয়াকশন, তার যে টেম্পারেচার ডিপেন্ডেন্ট সেই সংক্রান্ত কার্চফস ইকুয়েশন এইটাকে বলেছি, এবং সেখান থেকে টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ এনথালপি অফ রিয়াকশন এটা বলা হয়েছে। আচ্ছা, এবারে আর তিনটে জিনিস বলা হয়েছিল। একটা হচ্ছে তোমার এনথালপি অফ ফরমেশন, এটা নিয়ে কিছু কথাবার্তা বলা। ফরমেশন নিয়ে কথাবার্তা বলা। এনথালপি অফ কম্বাশন, এটা নিয়ে কথাবার্তা হয়েছে। আর ল্যাটিস এনথালপি, এবং সেখান থেকে বর্ন বা সাইকেল, এইগুলোকে নিয়ে কথাবার্তা বলেছে। তাহলে এই হচ্ছে মোটামুটিভাবে যে টপিকগুলো আমরা আগের দিনে কনসিডার করেছি। দেখো, এই টপিকগুলো একবার ভালো করে ভেবে নাও যে এই জিনিসগুলো তোমরা আগের দিন যারা ক্লাস করেছো তারা পুরো জিনিসটা বুঝতে পারছো কিনা, বা তোমাদের কিছু অসুবিধা আছে কিনা বলে নাও। ঠিক আছে সব? আজকে আমি কি কভার করতে চলেছি, হোয়াট উই
want to discuss today. আচ্ছা, এখানে আমরা থার্মোকেমিস্ট্রির রেস পার্টটাকে নিয়ে আলোচনা করব। রেস পার্ট অফ থার্মোকেমিস্ট্রি। আচ্ছা, রেস পার্ট থার্মোকেমিস্ট্রির মধ্যে প্রথমেই আমরা যেটা নিয়ে আলোচনা করে নেব সেটা হচ্ছে অ্যাডিয়াবেটিক ফ্লেম টেম্পারেচার, এটা প্রথমে আলোচনা করে নেব। আচ্ছা, তারপরে এই এনথালপি চেঞ্জ ফর ডিফারেন্ট প্রসেসে সেটা নিয়ে বলতে গিয়ে বন্ড ডিসোসিয়েশন এনথালপি, অ্যান্ড অ্যাভারেজ বন্ড এনথালপি, এইটা আমাদের খুব ভালো করে জানতে হবে। মানে বন্ড ডিসোসিয়েশন এনথালপি বা অ্যাভারেজ বন্ড এনথালপি, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা, সেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। এছাড়া আমাদের যেটা করতে হবে, ধরো এনথালপি অফ এনথালপি চেঞ্জ ফর ভেরিয়াস প্রসেসেস আর কি। তাহলে এনথালপি অফ নিউট্রালাইজেশন, এনথালপি অফ ধরো ডাইলিউশন, এনথালপি অফ সলিউশন, এনথালপি অফ ধরো প্রিসিপিটেশন, এনথালপি অফ তোমার ক্রিস্টালাইজেশন, ধরো এনথালপি অফ আয়নাইজেশন, এনথালপি অফ অ্যাটমাইজেশন, এক্সেট্রা। এইসব জিনিসগুলো মানে যত রকমের এনথালপি চেঞ্জ হতে পারে আর কি, এই সব কটা নিয়ে আমাদের মোটামুটিভাবে আলোচনা করতে হবে। মানে আমি যদি দু একটা মিশও করে যাই তাতে কিছু এসে গেল না, কারণ কারণ হচ্ছে একজন আসছিল না, একজন আসছিল, হ্যাঁ, মানে দু একটা করে মিশও করে যাই তাতে কিছু এসে গেল না, কারণ না মানে যেভাবে আমি ব্যাপারগুলোকে ডিফাইন করবো সেই মতো করে তুমি করতে পারো। আচ্ছা আচ্ছা, রেজোনেন্স এনথালপি, বাবা রে বাবা, যখন জয়েন করাতে যাচ্ছে সে তো হাওয়া হয়ে যাচ্ছে। অথচ হ্যাঁ, এছাড়া রেজোনেন্স এনথালপি আছে, ইত্যাদি ইত্যাদি। তো এই পুরো জিনিসগুলো আমাকে আজকে কভার করতে হবে, ঠিক আছে? তবে পরপর করে শুরু করছি, অত টেনশন বা ভয়ের কিছু নেই। হ্যাঁ, দেখবে ব্যাপারগুলো খুব একটা কঠিন কিছু না, আমরা পরপর করে করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমে এই যে অ্যাডিয়াবেটিক ফ্লেম টেম্পারেচার, সেই অ্যাডিয়াবেটিক ফ্লেম টেম্পারেচার এই পার্টটাকে আমরা প্রথমে একটুখানি কভার করে নিই। দেখো, গল্পটা স্টার্ট হচ্ছে এরকম একটা জায়গা থেকে যে ধরো তোমাদের এই যে এলপিজি সিলিন্ডার ব্যবহার করো তোমরা রান্না বান্না বা ইত্যাদির ক্ষেত্রে, সেখানে কি হচ্ছে, একটা হাইড্রোকার্বনে কম্বাসন হচ্ছে, এবং যে ফ্লেমটা তৈরি হচ্ছে সেই ফ্লেমের একটা টেম্পারেচার আছে, ঠিক আছে? মানে যখন তুমি কম্বাসন করো, কম্বাসন একটা এক্সোথার্মিক প্রসেস। কম্বাসন যদি এক্সোথার্মিক প্রসেস হয় তাহলে অবভিয়াসলি যে ফ্লেমটা তৈরি হচ্ছে ফ্লেমের টেম্পারেচারটা খুব হাই হবে, এবং যা দিয়ে তুমি রান্না বান্না বা ইত্যাদি করতে পারো। এবারে কোশ্চেনটা হচ্ছে সেই ফ্লেমের টেম্পারেচারটা কত হবে। আর এই ফ্লেমের টেম্পারেচারটা তুমি অ্যাকচুয়ালি বের করতে পারো একটুখানি অ্যাজাম্পশনের উপরে বেশ করে। সেটা হচ্ছে এই যে কম্বাসন প্রসেসটা ঘটছে, মানে সিলিন্ডার থেকে গ্যাসটা বেরিয়ে সেখানে যে দহনটা হচ্ছে, এই প্রসেসটা এতটাই ফাস্ট যে যে এক্সেস হিট এক্সোথার্মিক হওয়ার জন্য যে এক্সেস হিটটা উৎপন্ন হলো, এই হিটটা সারাউন্ডিংয়ে ডিসিপেট করতে একটু সময় লাগছে।
তাহলে ডিসিপেট করতে মানে এতটাই কুইক যে এই ডিসিপেট করতে করতে তোমার সময় লেগে যায়, তাহলে তুমি ভাবতে পারো ওটা অ্যাজিভ যেন একটা অ্যাডিয়াবেটিক প্রসেস। তাহলে হিটটা ডিসিপেট করে গেতো, তাহলে সর্বত্র টেম্পারেচার সমান হয়ে যেত, থার্মাল ইকুইলিব্রিয়ামে চলে আসতো, তাহলে সেটা তোমার একটা আইসোথার্মাল প্রসেস হতো। কিন্তু অ্যাডিয়াবেটিক প্রসেস মানে হচ্ছে যে প্রসেসটা এত কুইকলি ঘটছে যে হিটটা ডিসিপেট করার সময় পাচ্ছে না, অর্থাৎ সেই ফ্লেমের টেম্পারেচারটা বেড়ে গেছে। এবং হিটটা যদি একটু ডিসিপেট করতে সময় না পারে, ডিসিপেট করতে না পারে, অর্থাৎ তুমি প্রসেসটা তখন অ্যাডিয়াবেটিক ভাবতে পারবে, তখনই ফ্লেমের টেম্পারেচারটা ম্যাক্সিমাম হবে। হুম, সেটাকে বলবো ম্যাক্সিমাম ফ্লেম টেম্পারেচার বা অ্যাডিয়াবেটিক ফ্লেম টেম্পারেচার। ঠিক আছে? একদম। আচ্ছা, তাহলে আমি ব্যাপারটাকে শুরু করি এইরকম ভাবে। ধরো কম্বাসন অফ হাইড্রোকার্বন is an exothermic process. The flame produced would have high temperature, এবার আমি চাইছি কি we want to determine the flame temperature. আমি ফ্লেম টেম্পারেচারটাকে বের করতে চাইছি। আচ্ছা, অ্যাকচুয়ালি ধরো যে রিয়াকশনটা ঘটছে, রিয়াকশন টেকিং প্লেস, সেটা কি? ধরে নাও একটা রিয়াকশানটা আছে, রিয়াকশান থেকে তুমি প্রোডাক্টে গিয়ে পৌঁছাচ্ছ। তো এই যে রিয়াকশানটা আছে, তার ধরে নাও তোমার ইনিশিয়াল টেম্পারেচার ছিল T0, প্রেশারটা তোমার P। আচ্ছা, যে প্রোডাক্টটা তৈরি হলো, সাডেনলি সেই প্রোডাক্টটা তোমার একটু হায়ার টেম্পারেচার তৈরি হবে। তাহলে প্রোডাক্টটা যদি তোমার লেসে আচ্ছা, প্রোডাক্টটাকে পি না লিখে প্রেশারের সঙ্গে গুলিয়ে যেতে পারে বলে একটা, আচ্ছা ঠিক আছে, বাদ দাও। হ্যাঁ, মানে এখানে তোমার টেম্পারেচারটা টি আর প্রেশারটা ধরো একটা পি, ছোট পি, এটা তোমার হচ্ছে মানে একই প্রেশারে তুমি রেখেছো। রিয়াক্টান্টটা যখন ছিল, অর্থাৎ যখন কম্বাসনটা স্টার্ট হয়নি, তখন তার টেম্পারেচার T0 ছিল। এবারে যখন কম্বাসনটা হচ্ছে, যে ফ্লেমটা তৈরি হয়েছে, মানে মানে রিয়াকশনটা করছে, মানে প্রোডাক্ট তৈরি হয়ে গেছে, যে প্রোডাক্টের টেম্পারেচার বেড়ে গিয়ে তোমার টি হয়েছে। এইটা হচ্ছে দ্য রিয়াকশন যেটা তোমার ঘটছে। মানে এই আটটা হচ্ছে একটা রিয়াকশন, বেসিক্যালি হাইড্রোকার্বন। আর রিয়াকশান্টের কম্বাসন হলে তোমার কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প তৈরি হয়। প্রোডাক্টটা তুমি মনে মনে ভাবো এটা একটা কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প। আর এই রিয়াকশনকে তুমি দুটো স্টেপে ভাগ করে লিখতে পারো। দিস রিয়াকশন ক্যান বি স্প্লিটেড ইনটু টু স্টেপ। সেটা কি? এই যে রিয়াকশনটা ছিল T0 এবং পিতে, তুমি প্রথমে প্রোডাক্টটাকে তৈরি করে দাও ওই T0 এবং পিতেই। অর্থাৎ রিয়াকশন থেকে প্রোডাক্টটা হলো, বাট কিন্তু টেম্পারেচার কিছু চেঞ্জ হলো না। এটা তোমার স্টেপ 1-এ। আর স্টেপ 2-তে তুমি কি বললে, এই যে প্রোডাক্টটা তৈরি হয়েছে, যে T0 এবং পিতে আছে, এই প্রোডাক্টের টেম্পারেচারটা বেড়ে গিয়ে তোমার টি এবং পিতে গেল। ঠিক আছে? এটা তাহলে যে প্রোডাক্টটা মানে ফাইনাল স্টেপে প্রোডাক্টের টেম্পারেচারটা জাস্ট তোমার T0 থেকে টিতে হয়েছে। দুটো স্টেপে তুমি প্রসেসটাকে ভাবছো। ঠিক আছে? এবং ওভারঅল রিয়াকশনটা হচ্ছে তোমার এইটা। আচ্ছা, তাহলে এবারে দেখো চেঞ্জ ইন এনথালপি ফর স্টেপ 1 কি হবে? চেঞ্জ ইন এনথালপি ফর স্টেপ 1, দেখো রিয়াকশন থেকে প্রোডাক্ট হচ্ছে, কিন্তু কোনো এনথালপি চেঞ্জ হয়নি। তার মানে তুমি এই এখানেও যে টেম্পারেচার, এখানেও যে টেম্পারেচার, তাহলে ওই টেম্পারেচার T0-তে প্রেশার পিতে এনথালপি অফ দ্য রিয়াকশন, সেটাকে তুমি লিখছো ডেল্টা আর এইচ অ্যাট T0। দিস ইজ দ্য ডেল্টা আর এইচ অ্যাট T0। ঠিক আছে?
আচ্ছা, চেঞ্জ ইন এনথালপি ইন স্টেপ 2 কি হচ্ছে? এনথালপি ফর স্টেপ 2 কি হচ্ছে? এটাকে ধরে নাও তোমার ডেল্টা এইচ, এইটা ভাবো তুমি, যে ডেল্টা এইচটাকে তুমি এইভাবে লিখতে পারবে, সেটা হচ্ছে যে দেখো এক্ষেত্রে কি হচ্ছে না, স্টেপ 2তে প্রোডাক্ট থেকে প্রোডাক্টই হচ্ছে কিন্তু টেম্পারেচারে চেঞ্জ হচ্ছে আর কনস্ট্যান্ট প্রেসারে। আর কনস্ট্যান্ট প্রেসারে কিন্তু শুধুমাত্র টেম্পারেচারে চেঞ্জ হয়। তা ডিএইচটা হচ্ছে ওই সিপিডিটি, সেটাকে ইন্ডিকেট করে দাও। তো এটা কি হবে না, এটা হয়ে যাবে তোমার ইন্টিগ্রাল টেম্পারেচার T0 থেকে টিতে যাচ্ছে, এই সিপি ফর দ্য প্রোডাক্ট হচ্ছে ইন্টু ডিটি হচ্ছে এইটা। তোমার এটা কি দাঁড়াবে তাহলে, এই সিপি ফর দ্য প্রোডাক্ট আর টেম্পারেচার চেঞ্জটা করলে তোমার টি মাইনাস T0। এইটা এটা হলো স্টেপ 2তে তোমার এনথালপি চেঞ্জ। ঠিক আছে, তাহলে ইফ ডেল্টা আর এইচ বি দ্য টোটাল চেঞ্জ ইন এনথালপি ফর দ্য রিয়াকশান, ওটা চেঞ্জ ইন এনথালপি ফর দ্য রিয়াকশান, তুমি লিখতে পারছো কি ডেল্টা আর এইচ, এইটা হয়ে যাচ্ছে তোমার ডেল্টা আর এইচ অ্যাট টি ইকুয়াল টু T0 প্লাস ডেল্টা এইচ। তাহলে এখান থেকে ডেল্টা এইচটা পেয়ে গেলে কত, ডেল্টা আর এইচ T0 মাইনাস ডেল্টা আর এইচ। আচ্ছা, ডেল্টা এইচটা কত হলো, সিপি ফর দ্য প্রোডাক্ট ইন্টু টি মাইনাস T0, দিস ইজ ইকুয়াল টু ডেল্টা আর এইচ T0 মাইনাস ডেল্টা আর এইচ। এটা তাহলে এখান থেকে তুমি টি মাইনাস T0, এটা হয়ে গেল ডেল্টা আর এইচ আর T0 মাইনাস ডেল্টা আর এইচ ডিভাইডেড বাই তোমার সিপি। আমি একটা স্টেপে লিখে ফেলতে পারতাম, কিন্তু তোমাদের জন্য স্টেপগুলো ভেঙে ভেঙে লিখছি। তাহলে টিটা হয়ে গেল T0 প্লাস ডেল্টা আর এইচ T0 মাইনাস ডেল্টা আর এইচ বাই তোমার সিপি ফর দ্য প্রোডাক্ট, সিপি ফর দ্য প্রোডাক্ট। তাহলে এইটা যেটা হলো দেখো, এইটা হচ্ছে তোমার ফ্লেমের টেম্পারেচারের একটা এক্সপ্রেশন তুমি বের করলে। তো ফ্লেমের টেম্পারেচারের এক্সপ্রেশনটা কিসের উপর নির্ভর করছে, তোমার সাডেনলি তো ইনিশিয়ালি যে টেম্পারেচারতে স্টার্ট করেছে তার উপর তো নির্ভর করছেই, তার সঙ্গে যেটা নির্ভর করছে যে এনথালপি অফ দ্য রিয়াকশনস অ্যাট টি ইকুয়াল টু T0 আর ওভারঅল এনথালপি অফ দ্য রিয়াকশন তার উপরে নির্ভর করছে, এবং তার সঙ্গে সঙ্গে হিট ক্যাপাসিটি আর কনস্ট্যান্ট প্রেশার ফর দ্য প্রোডাক্ট তার উপরে নির্ভর করছে। আচ্ছা, দেখো এইটা হলো ফ্লেমের টেম্পারেচার। এখানে কিন্তু প্রসেসটা যে অ্যাডাবেটিক সেটা ধরে নেওয়া হয়নি। তাহলে এবারে if we assume that the combustion process বা রিয়াকশন যাই বলো, combustion process takes place so quickly that heat cannot be dissipated, then we can assume that the process is adiabatic. Then we get T equal to দেখো T0। আচ্ছা, দেখো একটা প্রসেস যদি অ্যাডাবেটিক হয় তাহলে ডেল্টা আর এইচ, যেটা আমি বলছি আর কি, হ্যাঁ, মানে এনথালপি চেঞ্জ ফর দ্য রিয়াকশন, মানে অ্যাডাবেটিক প্রসেস যদি হয় তাহলে ওভারঅল প্রসেসের জন্য যে এনথালপি চেঞ্জটা আর কি ডেল্টা এইচ, হ্যাঁ, তোমার এক্ষেত্রে ডেল্টা আর এইচ বেসিক্যালি, ডেল্টা আর এইচ পার্টটা এটা ইকুয়াল টু 0 হয়ে যাবে। তো ডেল্টা আর এইচ পার্টটা 0 হয়ে গেলে টি ইকুয়াল টু T0, ডেল্টা মানে ওভারঅল রিয়াকশনের জন্য এনথালপি চেঞ্জটা হচ্ছে ডেল্টা আর এইচ, এটা ওভারঅল রিয়াকশনের এনথালপি চেঞ্জ ডেল্টা আর এইচ। এই যে ডেল্টা আর এইচ পার্টটা 0, তাহলে ডেল্টা আর এইচ T0 হলো ডিভাইডেড বাই সিপি ফর দ্য প্রোডাক্ট,
এইটা হয়। তাহলে দেখো, তাহলে প্রসেসটাকে তুমি অ্যাডায়াবেটিক ধরে নিয়ে এটা করলে, তাহলে এক সেকেন্ড, আমি কি কিছু ভুল করলাম বানান এগুলো? ও, এখানে একটা ভুল হয়েছে, সেটাই বলি কি হলো। এটা দেখো, ডেল্টা এইচটা যখন ক্যালকুলেট করছো, ডেল্টা আর এইচ মানে ডেল্টা এইচ আর টি জিরো, এখানে এটা একটুখানি ভুল হয়েছে। এক সেকেন্ড, দেখো একটুখানি খেয়াল করো, এই যে এখানে ডেল্টা এইচটা যখন তুমি লিখছো, সেটাকে ডেল্টা আর এইচ মাইনাস ডেল্টা আর এইচ টি জিরো, মানে ডেল্টা এইচটা আগে হবে, ডেল্টা এইচ টি জিরোটা পরে হবে। তো এখানে ডেল্টা এইচটা হচ্ছে সিপি ফর দ্য প্রোডাক্ট ইন্টু টি মাইনাস টি জিরো, সেটা ডেল্টা আর এইচ মানে ডেল্টা আর এইচ টি জিরো। এখান থেকে টি মাইনাস টি জিরোটা হচ্ছে ডেল্টা আর এইচ মাইনাস ডেল্টা আর এইচ টি জিরো বাই সিপিপি। তাহলে টিটা হয়ে গেল টি জিরো প্লাস ডেল্টা আর এইচ মাইনাস ডেল্টা আর এইচ টি জিরো বাই সিপি অফ পি। তাহলে এবারে যখন তুমি এটাকে করছো, অ্যাডাবেটিক ফ্লেম টেম্পারেচারটাকে বের করছো, সেটা এইটা হয়ে গেল। হ্যাঁ, তাহলে যখন প্রসেসটা অ্যাডাবেটিক তুমি ধরে নিচ্ছ, তখন ওই গেট দ্য টেম্পারেচার এইটা, দিস ইজ কল the adiabatic flame temperature. This is called the adiabatic flame temperature. এইটা হচ্ছে তোমার অ্যাডায়াবেটিক ফ্লেম টেম্পারেচার। হ্যাঁ, মানে এমনি ফ্লেমের টেম্পারেচার এটা, কিন্তু প্রসেসটা যখন তুমি অ্যাডায়াবেটিক হিসেবে অ্যাজিউম করে নিলে, তখন যে টেম্পারেচারটা পেলে সেটা অ্যাডায়াবেটিক ফ্লেম টেম্পারেচার। আর এবার এখান থেকে খেয়াল করে দেখো যে ইফ দ্য রিয়াকশন ইজ এক্সোথার্মিক, যেটা হাইড্রোকার্বনের কম্বাশনের ক্ষেত্রে হয়, তখন ডেল্টা আর এইচ অ্যাট টি জিরো এটা লেস দ্যান জিরো হবে। তখন এনথালপি অফ দ্য রিয়াকশন কিছু নেগেটিভ হবে এক্সোথার্মিক প্রসেসের ক্ষেত্রে। দেন টিটা গ্রেটার দ্যান টি জিরো হচ্ছে, দেখো টেম্পারেচার তখন বেড়ে যাচ্ছে। কারণটা কি? কারণ এইখানে এই যে ডেল্টা আর এইচ আর টি জিরো, ডেল্টা আর এইচ টি জিরো এটা যদি নেগেটিভ হয়ে যায় এক্সোথার্মিক প্রসেসের ক্ষেত্রে, এই নেগেটিভ জিনিসটা পজিটিভ হয়ে গেল, তখন টিটা গ্রেটার দেন টিপি টি জিরো হয়ে গেল। আর যদি এরকম সিচুয়েশন হয়, ইফ স্পেশাল কেসে, ইফ দ্য, এটা হাইড্রোকার্বনের কম্বাশনের ক্ষেত্রে হবে না, অন্য কিছু রিয়াকশনের ক্ষেত্রে হতে পারে, ইফ দ্য রিয়াকশন ইজ এন্ডোথার্মিক দেন ডেল্টা আর এইচ টি জিরোটা এটা গ্রেটার দ্যান জিরো হচ্ছে, এবং তখন কি হবে, দেন টিটা লেস দ্যান টি জিরো হচ্ছে, অর্থাৎ তোমার টেম্পারেচারটা কমে যাবে। ঠিক আছে, তা দেখো, তাহলে তুমি কি করলে না, তুমি একটা হাইড্রোকার্বন বা এই ধরনের কোন একটা মানে ফ্লেম বেসিক্যালি আর কি, তার যদি কম্বাশন হয়, তাহলে কম্বাশন হলে অ্যাডাবেটিক কন্ডিশনে ফ্লেমের টেম্পারেচারটা, যেটা বেসিক্যালি ম্যাক্সিমাম ফ্লেম টেম্পারেচার, সেই টেম্পারেচার তুমি বের করে ফেলতে পারলে, এবং তার ফর্মুলাটা হচ্ছে তোমার এইটা, এবং এখান থেকে তোমার অনেক নিউমেরিক্যাল প্রবলেম পড়ে। আচ্ছা, একটা স্পেশাল কেসে যদি এমন হয় যে ইফ, আমি তো যেটা ভাবলাম সেখানে প্রসেসটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসারে হচ্ছে, আমি অ্যাজিউম করে নিচ্ছি, সেখানে সব কিছু এনথালপি চেঞ্জ দিয়ে হচ্ছে। তাহলে ইফ দ্য প্রসেস টেক্স প্লেস অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, টেক প্লেস অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, দেন ফর্মুলাতে এই টিটা তখন হয়ে যাবে টি জিরো মাইনাস ডেল্টা আর ইউ অ্যাট টি জিরো বাই সিপি ফর দ্য প্রোডাক্ট। মানে তোমার যেটা হবে, সিপিটা সিবি দিয়ে রিপ্লেস হয়ে যাবে, আর এনথালপি চেঞ্জটা হচ্ছে ইন্টারনাল এনার্জি চেঞ্জ দিয়ে রিপ্লেস হবে। ঠিক আছে, এটা মাথায় রাখো। তো দেখো, তাহলে এই হচ্ছে তোমার অ্যাডাবেটিক ফ্লেম টেম্পারেচার বের করার রেসিপি বা রাস্তাটা। তা দেখো, যেটা করেছি তাতে যদি কারো কিছু অসুবিধা থাকে তো বলে নাও। যা করেছি তাতে কি কারো কিছু অসুবিধা আছে, তাহলে বলো। ঠিক আছে, বুঝেছো সবাই? ঠিক আছে তো? আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা, নেক্সট আমরা যে জিনিসটাকে করব সেটা একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে বন্ড ডিসোসিয়েশন এনথালপি অ্যান্ড অ্যাভারেজ বন্ড এনথালপি। এটা একটুখানি আমাদের দেখতে হবে। তো আমরা শুরুটা করি বন্ড ডিসোসিয়েশন এনথালপি দিয়ে। বন্ড ডিসোসিয়েশন এনথালপি। আচ্ছা, একটা জিনিস প্রথমে বলে নিই, সেটা হচ্ছে আমরা যখন এই বন্ড ডিসোসিয়েশন এনথালপি ইত্যাদি নিয়ে কথাবার্তা বলবো, মূলত আমরা কোভালেন্ট বন্ডের ডিসোসিয়েশন নিয়েই কথাবার্তা বলবো। আয়নিক বন্ডের ঠিক ওই রকমভাবে ডিসোসিয়েশন হয় না। আয়নিক বন্ডের ক্ষেত্রে আমরা আগের দিন যখন ল্যাটিস এনথালপি ইত্যাদি নিয়ে কথাবার্তা বলেছিলাম, সেটা তুমি দেখেছো যে আয়নিক বন্ডিং যখন হয় তখন জাস্ট একটা এনএ প্লাস একটা সিএল মাইনাস একে অপরকে অ্যাট্রাক্ট করছে, সেরকম তো নয়। আয়নিক বন্ডিং এর ক্ষেত্রে একটা বড় ব্যাপার যে তোমার একটা ক্রিস্টাল তৈরি করছে, যেখানে হিউজ নাম্বার অফ ক্যাটায়ন থাকবে, হিউজ নাম্বার অফ অ্যানায়ন থাকবে। কিন্তু যখন কোভালেন্ট বন্ড তোমার তৈরি হয় তখন কিন্তু একটা সিঙ্গেল মলিকুল তৈরি হতেই পারে। হাইড্রোজেন মলিকুল একটা সিঙ্গেল তৈরি হতে পারে, ক্লোরিন মলিকুল একটা সিঙ্গেল তোমার তৈরি হতে পারে, এবং তারা এক্সিস্টও করতে পারে। আর এবারে যখন তুমি একটা ধরো বন্ড আছে, ধরে নাও এ টাইপের বন্ড আছে, অথবা বি বি টাইপের বন্ড আছে, মানে হোমোলাইটিক, সরি, একটা হোমোনিউক্লিয়ার বন্ড আছে আর কি, হোমোনিউক্লিয়ার মলিকুল আছে। সে যখন ডিসোসিয়েট করবে, খুব বলাই বাহুল্য এ ডট প্লাস এ ডট তৈরি করবে, সেটা বলাই বাহুল্য। আর এইটা যখন ডিসোসিয়েট করবে তখন এ ডট প্লাস, সরি, বি ডট প্লাস বি ডট তোমার তৈরি করবে, সেটা বলাই বাহুল্য। এটাই সে পছন্দ করে বেসিক্যালি, কারণ দুজনের ইলেকট্রোনেগেটিভিটি তো সমান, বেশি এখানে দুটোই এ বা দুটোই বি বলে ইলেকট্রোনেগেটিভিটি সমান বলে তাদের ক্ষেত্রে মূলত হচ্ছে হোমোলাইটিক ফিশনটাই হয়। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার হোমোলাইটিক ফিশন। মানে বেসিক্যালি যখন কোভ্যালেন্ট বন্ডটা তৈরি করেছিল তখন কি হচ্ছে, এ একটা ইলেকট্রন দিয়েছিল, এই এ একটা ইলেকট্রন দিয়েছিল, তারা ইকুয়ালি শেয়ার করেছিল। এবারে যখন তারা ডিসোসিয়েট করে যাবে, যে যার ইলেকট্রন নিয়ে চলে যাবে, সেই জন্য বেসিক্যালি একটা হোমোলাইটিক ফিশন বা হোমোলাইটিক ক্লিভেজ, এটাই খুব এক্সপেক্টেড এটা। আচ্ছা, কিন্তু যদি তোমার ধরো এ বি টাইপের মলিকুল হয়, এ বি টাইপের মলিকুল, তখন কিন্তু দুটো পসিবিলিটি, একটা হচ্ছে এ ডট প্লাস বি ডট এটাও তৈরি করতে পারে, অথবা ধরো এ প্লাস প্লাস বি মাইনাস অর এ মাইনাস প্লাস বি প্লাস এরকমও তৈরি করতে পারে। মানে ভেঙে গিয়ে যে যার ইলেকট্রন নিয়ে চলে গেলে সেটাও হতে পারে। আবার যদি এরকম হতো যে বি উইচ মোর ইলেকট্রোনেগেটিভ দেন এ, তাহলে কোভ্যালেন্ট বন্ডের ইলেকট্রনটাকে বি তার নিজের কাছে নিয়ে নিল, তখন এ প্লাস হয়ে গেলে বি মাইনাস হয়ে গেল। আবার এ যদি মোর ইলেকট্রোনেগেটিভ দেন বি হয়ে গেছে, তাহলে এ মাইনাস বি প্লাস হয়ে যাবে। তাহলে এই যে ক্লিভেজটা, যেখানে যে যার ইলেকট্রন নিয়ে চলে গেলে, সেটা হোমোলাইটিক ক্লিভেজ, হোমোলাইটিক ফিশন। আর এইটা হচ্ছে তোমার হেটেরোলাইটিক ফিশন। এটা হোমোলাইটিক ফিশন, এটা হচ্ছে তোমার হেটেরোলাইটিক ফিশন। ঠিক আছে। আচ্ছা, দু রকমের হয়। যেমন ধরো এইচ সিএল, ফর এক্সাম্পল, তুমি যখন ভাঙবে, তো এইচ ডট সিএল ডট হিসেবে ভাঙবে না এইচ প্লাস সিএল মাইনাস এই হিসেবে ভাঙবে, সেটা তোমায় দেখতে হবে। আচ্ছা, এবারে একটা ব্যাপার, ধরো আমি একটা স্পেসিফিক এক্সাম্পল হিসেবে যদি এইটা ভাবি, তো এইচ সিএল সেটা ভেঙে গিয়ে এইচ ডট হওয়া প্লাস সিএল ডট হওয়া, আর এইটা ভেঙে গিয়ে তোমার এইচ প্লাস হওয়া আর সিএল মাইনাস হওয়া, এদের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট এনার্জি লাগে। মানে হোমোলাইটিক ফিশনের জন্য এর এনথালপিকে যদি ডেল্টা এইচ ওয়ান বলো, এর ক্ষেত্রে যদি এনথালপি চেঞ্জ, আচ্ছা, ডেল্টা এইচ আর ডেল্টা এইচ প্রাইম বলো, এটাকে ডেল্টা এইচ বলছো, আর একটা ধরে নাও তোমার ডেল্টা এইচ প্রাইম বলছো, এইটা, যেক্ষেত্রে ডেল্টা এইচ ইজ নট ইকুয়াল টু ডেল্টা এইচ প্রাইম, এটা মাথায় রাখবে। তারা কিন্তু সমান নয়, এটা হচ্ছে তারা সমান নয়। আচ্ছা, এবারে যখন আমি বন্ড ডিসোসিয়েশন এনথালপি বলবো, তখন একটা বন্ডকে সার্টেনলি ডিসোসিয়েট করবো। কিন্তু বন্ডকে যখন ডিসোসিয়েট করছি, তখন আমি আমাদের যেটা বুঝে নিতে হবে সেটা হচ্ছে কি টাইপের ডিসোসিয়েশন করছে, হোমোলাইটিক ফিশন না হেটেরোলাইটিক ফিশন। তার উত্তর হচ্ছে যে সবসময় হোমোলাইটিক ফিশন করতে হবে। তার মানে যখন বন্ড ডিসোসিয়েশন এনথালপি আমি ডিফাইন করবো, তখন কিন্তু ফিশন হ্যাজ টু বি হোমোলাইটিক, এটা। আচ্ছা, তাহলে এবারে একটা পার্টিকুলার বন্ডকে ভাঙবো, হ্যাঁ, করে আমি জাস্ট হোমোলাইটিক ফিশনটাকে করবো, তার জন্য যে এনথালপি রিকোয়ার্ড হলো,
তাহলে আমি জাস্ট এইভাবে ডিফাইন করতে পারি, সেটা হচ্ছে যে দিস ইজ দ্য চেঞ্জ ইন enthalpy for homolytic fission or cleavage, যাই বলো না কেন, ক্লিভেজও বলতে পারো, homolytic cleavage of a particular bond in a particular chemical environment. This is the change in enthalpy for homolytic cleavage of a particular bond in a particular chemical environment. হ্যাঁ, তাহলে এটা এইটা বুঝতে হবে। প্রথম কথা, হোমোলাইটিক মানে ক্লিভেজটা হতে হবে হোমোলাইটিক ফিশন, আর 2 নম্বর একটা পার্টিকুলার বন্ড তো বটে ইন এ পার্টিকুলার কেমিক্যাল এনভায়রনমেন্ট। এই যে পার্টিকুলার কেমিক্যাল এনভায়রনমেন্ট কথাটা মানেটা কি? আচ্ছা, মানেটা দেখো, তুমি একটা ওএইচ বন্ড ভাঙছো, ওয়াটার মলিকুল আছে, সেটা ভেঙে তুমি এইচ ডট প্লাস ওএইচ ডট তৈরি করছো। আবার একটা ওএইচ আছে, মানে ওএইচ ডট অলরেডি আছে, সেটা ভেঙে গিয়ে এইচ প্লাস ও তৈরি করছো। আমি ডটগুলো আর দিচ্ছি না, ডটগুলো আর দেখাচ্ছি না। স্যার আপনার আওয়াজ কাটছে। আওয়াজ কেটে যাচ্ছে? কেন আওয়াজ কেটে যাচ্ছে? ছবি দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, ছবি দেখা যাচ্ছে, আওয়াজ কাটছে। ও, এখন ঠিক আছে আস্তে আস্তে? স্যার মানে এখন কাটছে। হ্যাঁ, হয়তো ইন্টারনেটে একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ, কেটে কেটে তখন আবার নতুন করে দেখতে হবে। হ্যাঁ, মানে দেখো, যেটা বলছি যে ওয়াটার মলিকুল আছে, হ্যালো শোনা গেছে তো? দেখো, ওয়াটার মলিকুল আছে, তো ওয়াটার মলিকুলকে ডিসোসিয়েট করে এইচ প্লাস ওএইচ তৈরি করলে দেখা যাচ্ছে এই পার্টিকুলার প্রসেসটার কারণে এনথালপি চেঞ্জ ডেল্টা এইচ ওয়ান যদি তুমি করো, সেটা হচ্ছে ওই 501.87 কিলোজুল পার মোল। আবার ওএইচটা ভেঙে যখন এইচ প্লাস ও তৈরি হচ্ছে, তার জন্য যে এনথালপি চেঞ্জটা ডেল্টা এইচ টুটা হচ্ছে তোমার 423.38 কিলোজুল পার মোল। এইটা ঠিক আছে, 501.87 কিলোজুল পার, এটা হচ্ছে 400। দেখো, ব্যাপারটা হচ্ছে এখানেও তুমি একটা ওএইচ বন্ডকেই ভাঙছো, এখানে একটা ওএইচ বন্ডকে ভাঙছো, তাহলে এখানেও তুমি যে বন্ডটা ভাঙছো সেটা ওএইচ বন্ডকে ভাঙছো, এখানে ওএইচ বন্ডকে ভাঙছো, তাহলে একটা বন্ডকেই ভাঙলাম, কিন্তু দুটো ডিফারেন্ট কেমিক্যাল এনভায়রনমেন্টে। একটা জল থেকে এইচ আর ওএইচ করা, একটা ওএইচ বন্ড ভেঙে এইচ আর ও করা। দেখো, দুটো ক্ষেত্রে দুটো ডিফারেন্ট এনার্জি লাগলো। এবারে যখন আমি এখানে তোমার এই বন্ড ডিসোসিয়েশন এনথালপি বলছি, তোমাকে কিন্তু স্পেসিফিক কোন কম্পাউন্ডে বন্ডটা ভাঙতো সেটা তোমায় মেনশন করে দিতে হবে। সেখানে লেখা হয়েছে দিস ইজ দ্য চেঞ্জ ইন এনথালপি ফর হোমোলাইটিক ক্লিভেজ অফ এ পার্টিকুলার বন্ড ইন এ পার্টিকুলার কেমিক্যাল এনভায়রনমেন্ট। এটা আচ্ছা, এবারে দেখা যাচ্ছে যে ওএইচ বন্ডটা সেটা তো বিভিন্ন মলিকুলে থাকতে পারে, বা তারা অন্য একটা বন্ড সিএইচ বন্ড সেটা বিভিন্ন মলিকুলে থাকতে পারে। তাহলে যদি বিভিন্ন মানে একটা পার্টিকুলার বন্ড যদি বিভিন্ন কেমিক্যাল এনভায়রনমেন্টে থাকে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন এনার্জি লাগলো ওই বন্ডটাকে ডিসোসিয়েট করার জন্য, তখন তোমাকে সাম কাইন্ড অফ অ্যাভারেজ দিতে হবে। সেখান থেকে চলে এলো হচ্ছে অ্যাভারেজ বন্ড এনথালপি। অ্যাভারেজ বন্ড এনথালপি বা অ্যাভারেজ বন্ড ডিসোসিয়েশন এনথালপি, যাই বলো, অ্যাভারেজ বন্ড এনথালপি। অ্যাভারেজ বন্ড এনথালপি হচ্ছে যে আমি একটা পার্টিকুলার বন্ডকে ভাঙবো, ভেঙে মানে বিভিন্ন কেমিক্যাল এনভায়রনমেন্টে ভেঙে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন এনার্জি হবে, তার একটা অ্যাভারেজ করবো, সেটা হচ্ছে অ্যাভারেজ বন্ড এনথালপি। দিস ইজ দ্য average of bond dissociation enthalpies of a particular bond in all possible chemical environment. This is the
average of bond dissociation enthalpies of a particular bond in all possible chemical environment, সেটা হয়ে যাচ্ছে তোমার অ্যাভারেজ বন্ড এনথালপি। ঠিক আছে, ধরো তুমি সিএইচ বন্ড প্রচুর মলিকুলের ক্ষেত্রে আছে, বিভিন্ন অ্যালকেন বিভিন্ন অ্যালকিন প্রত্যেকের ক্ষেত্রে সিএইচ বন্ড আছে। এবার আমাকে যেটা করতে হবে, প্রত্যেকের জন্য প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট কেমিক্যাল এনভায়রনমেন্টে সিএইচ বন্ড ডিসোসিয়েশন এনথালপি ক্যালকুলেট করে নিতে হবে, তারপরে তার অ্যাভারেজ করতে হবে, অ্যাভারেজ করে যেতে পাবো সেটা হচ্ছে অ্যাভারেজ বন্ড এনথালপি বা অ্যাভারেজ বন্ড ডিসোসিয়েশন এনথালপি। তাহলে বন্ড ডিসোসিয়েশন এনথালপি আর অ্যাভারেজ বন্ড এনথালপি, তার তফাৎটা তোমার কাছে পরিষ্কার হলো? ঠিক আছে, ঠিক আছে তো? আচ্ছা আচ্ছা, এবারে দেখো তোমার ধরো কোনো একটা কেমিক্যাল রিয়াকশন করছে, আমি একটা স্পেসিফিক রিয়াকশন ধরো তোমায় বলছি, ধরো CH4 প্লাস ধরে নাও ক্লোরিন মিলে তোমার তৈরি হলো CH3Cl প্লাস HCl। তো এই যে রিয়াকশনটা ঘটছে, এই রিয়াকশনের জন্য আমি এনথালপি চেঞ্জটাকে ক্যালকুলেট করতে চাই। আর এনথালপি চেঞ্জ যখন ক্যালকুলেট করবে, দেখো এক্ষেত্রে এই পার্টিকুলার রিয়াকশনে যদি এনথালপি চেঞ্জ যদি ক্যালকুলেট করো, তাহলে কি হচ্ছে না, তোমার একটা জিনিস প্রথমে বলি যে আমি দুটো স্টেপে পরপর করে বলছি। একটা হচ্ছে যখন এনথালপি চেঞ্জ অফ রিয়াকশন তুমি কনসিডার করবে, ধরো এই রিয়াকশনটা দেখো টোটাল বন্ড ডিসোসিয়েশন এনথালপির যোগফল কত ছিল। এখানে 4টে সিএইচ বন্ড আছে আর একটা সিএল বন্ড আছে। তাহলে প্রথমে হচ্ছে তোমার এই যে রিয়াকশনগুলো, সেই রিয়াকশনগুলোর জন্য তুমি যদি ওভারঅল এনথালপি কন্টেন্টটাকে ক্যালকুলেট করো, তাহলে 4টে সিএইচ বন্ডের বন্ড ডিসোসিয়েশন এনথালপি আর একটা ক্লোরিন বন্ডের বন্ড ডিসোসিয়েশন এনথালপি, তার মানে 4 ইন্টু bond dissociation enthalpy for the CH bond plus bond dissociation enthalpy for the chlorine bond। এইটা হচ্ছে তোমার রিয়াক্ট্যান্টের বন্ড ডিসোসিয়েশন এনথালপি যোগফলগুলো মাইনাস এখানে দেখো 3টে CH বন্ড আছে, 3 ইন্টু বন্ড ডিসোসিয়েশন এনথালপি ফর দ্য CH বন্ড প্লাস বন্ড ডিসোসিয়েশন এনথালপি ফর দ্য CCl বন্ড প্লাস বন্ড ডিসোসিয়েশন এনথালপি ফর দ্য HCl বন্ড। এইটা তো এটা মাইনাস এটা করতে হবে তাহলে তোমাকে। আচ্ছা, এবারে দেখো এইটা যখন তুমি আবার করছো, এই যে 3টে বন্ড ডিসোসিয়েশন এনথালপি, 3টে বন্ড ডিসোসিয়েশন এনথালপি তোমার অলরেডি কেটে চলে গেল। তার মানে তুমি লিখতে পারো এটা যে বন্ড ডিসোসিয়েশন এনথালপি, একটা বন্ড ডিসোসিয়েশন এনথালপি ফর দ্য CH বন্ড প্লাস বন্ড ডিসোসিয়েশন এনথালপি ফর দ্য CL বন্ড, এইটা মাইনাস বন্ড ডিসোসিয়েশন এনথালপি ফর দ্য CCl বন্ড প্লাস বন্ড ডিসোসিয়েশন এনথালপি ফর দ্য HCl বন্ড। তার মানে ফাইনালি কি হলো না, কিছু বন্ড ভাঙছে, কিছু বন্ড তৈরি হচ্ছে। ভাঙছি একটা CH বন্ড একটা CCl বন্ড, আর তৈরি হচ্ছে একটা CCl বন্ড আর একটা হচ্ছে HCl বন্ড। তাহলে বন্ড ভাঙার জন্য আমাকে একটা এনার্জি দিতে হলো, আর বন্ড যখন তৈরি হয়ে যাচ্ছে আমার বন্ড কিছুটা এনার্জি লাভ হচ্ছে। তাহলে এই যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটাই হচ্ছে এনথালপি ফর দ্য রিয়াকশন। তার মানে তুমি ইন জেনারেল লিখতে পারো কি, যা যদি একটা রিয়াকশনের জন্য মানে তোমার এনথালপি অফ এ রিয়াকশন তার সঙ্গে বন্ড ডিসোসিয়েশন এনথালপির সম্পর্ক কি, এনথালপি অফ এ রিয়াকশন এটা যদি ডেল্টা আর এইচ তুমি বলো, সেটা হচ্ছে মডিউলাস নিয়ে নাও, তাহলে মড অফ সাম অফ বন্ড ডিসোসিয়েশন এনথালপি of the reactants minus sum of bond dissociation enthalpy of the product। এটা অথবা তুমি এটাকে লিখতে পারো যে sum of bond dissociation enthalpy of the bonds broken minus sum of bond dissociation enthalpy of the bonds formed। মানে
কতগুলো বন্ড ভাঙলো মাইনাস তোমার কতগুলো বন্ড হচ্ছে তৈরি হলো। তাহলে এইটা হচ্ছে তোমার এনথালপি অফ রিয়াকশন। আর এবারে তুমি দেখো যেটা পরিষ্কার ব্যাপার যে যদি রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট বেশি স্টেবল হয়, তাহলে রিয়াক্ট্যান্ট থেকে যদি প্রোডাক্ট বেশি স্টেবল হয় তার মানে রিয়াক্ট্যান্ট যে বন্ডগুলো ভাঙছি তারা বেসিক্যালি উইক বন্ড। তাহলে সাম অফ দ্য বন্ড ডিসিশন এনথালপিস অফ দ্য বন্ডস ব্রোকেন, সেটা তোমার কম এনার্জি লাগবে, তার বদলে প্রডিউস যেটা হবে সেটা হচ্ছে বেশি এনার্জি। তাহলে সেই জন্য কী হবে, তোমার ওভারঅল জিনিসটা নেগেটিভ হবে। আর যদি এমন হয় যে না বন্ডটা ভাঙতে আমার বেশি এনার্জি লাগছে, প্রোডাক্ট যেটা তৈরি হচ্ছে হ্যাঁ সেই বন্ডগুলো হচ্ছে উইক, তখন রিয়াকশনটা জন্য ডেল্টা এইচটা গ্রেটার দ্যান জিরো হয়ে যাবে, তখন সেটা এন্ডোথার্মিক হয়ে যাবে। তার মানে যেটা দাঁড়াবে এখানে, যদি এমন হতো যে ইফ প্রোডাক্টস আর মোর স্টেবল দ্যান রিয়াক্ট্যান্ট, তখন কি হচ্ছে ডেল্টা এইচটা তোমার লেস দ্যান জিরো হবে, তখন হচ্ছে এক্সোথার্মিক হবে। আগে তো এমন হতো ইফ প্রোডাক্টস আর লেস স্টেবল দ্যান রিয়াক্ট্যান্ট, তখন ডেল্টা এইচটা গ্রেটার দ্যান জিরো হবে এবং পুরো প্রসেসটা তোমার এন্ডোথার্মিক হবে। তোমার দেখো তাহলে এক্সোথার্মিক আর এন্ডোথার্মিক মানে জিনিস থেকে এটা দাঁড়াচ্ছে যে তোমার যখন এক্সোথার্মিক প্রসেস হচ্ছে তখন তোমার প্রোডাক্টটা বেশি স্টেবল হয়ে যেতে হবে। প্রোডাক্টটা বেশি স্টেবল হয়ে যায় মানে তুমি এইখানে ভেবে দেখো, এই ধরো লাস্ট যেটা লেখা হয়েছে আর কি, তাহলে প্রোডাক্টের যে বন্ডগুলো যেগুলো সেক্ষেত্রে তৈরি হয়ে যাচ্ছে স্ট্রঙ্গার, আর রিয়াক্ট্যান্টের বন্ডগুলো হচ্ছে উইকার। আর যখন এন্ডোথার্মিক হয়ে যাচ্ছে তখন রিয়াক্ট্যান্টের বন্ডগুলো স্ট্রঙ্গার, কারণ তাকে ভাগতে তোমাকে বেশি এনার্জি দিতে হবে, আর প্রোডাক্টের যে বন্ডগুলো তৈরি হচ্ছে সেগুলো সকল হচ্ছে উইকার, সেটা তৈরি হওয়ার জন্য আমার কম এনার্জি রিলিজড হবে আর কি। এটা তাহলে দেখো বন্ড ডিসোসিয়েশন এনথালপি এবং তার সঙ্গে তোমার এই এনথালপি অফ রিয়াকশনের কানেকশন, এবং সেখান থেকে তোমার এক্সোথার্মিক এন্ডোথার্মিক এই যে বোঝা আর কি, সেটা তুমি এখান থেকে বুঝতে পারো। ঠিক আছে, পরিষ্কার বুঝতে পেরেছো তো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে এইটা একটুখানি খুব ইম্পর্টেন্ট জিনিস তুমি মাথায় রাখবে। আচ্ছা নেক্সট দেখো, আমি চলে আসছি এনথালপি অফ নিউট্রালাইজেশন। আচ্ছা এনথালপি অফ নিউট্রালাইজেশন যখন বলছো নিউট্রালাইজেশন প্রসেসটা কি, মানে প্রশমন বিক্রিয়া জিনিসটা কি না, এক মোল এইচ প্লাস সে এক মোল ওইচ মাইনাসের সঙ্গে যুক্ত হয়ে জল তৈরি করবে, তার জন্য যে এনথালপির চেঞ্জ। তাহলে এনথালপি অফ নিউট্রালাইজেশন হচ্ছে ইট ইজ দ্য চেঞ্জ ইন এনথালপি when one mole of H plus combines with 1 mole of OH minus to form 1 mole of water. এক মোল এইচ প্লাস এক মোল ওইচ মাইনাসের সঙ্গে যুক্ত হয়ে তোমার জল তৈরি করছে, মানে জাস্ট সিম্পলি এই ব্যাপার। এক মোল অ্যাকোয়াস এইচ প্লাস এক মোল অ্যাকোয়াস ওইচ মাইনাস, তারা যুক্ত হলো, যুক্ত হয়ে জল তৈরি করলো, তার জন্য যে এনথালপির চেঞ্জটা সেটাই হচ্ছে তোমার এনথালপি অফ নিউট্রালাইজেশন। এবং এক মোলের জন্য অবশ্যই এটা হচ্ছে এনথালপি, এটাকে একটা এন ইউটা একটা সাফিক্স হিসেবে দিয়ে দিই, এটা হচ্ছে এনথালপি অফ নিউট্রালাইজেশন, এবং সেটা সবসময় এক মোলের জন্য তোমার ভাবতে হয়। আচ্ছা এবারে দেখো যেটা হচ্ছে যে তুমি যদি এক মোল এইচ প্লাস এবং এক মোল ওইচ মাইনাস যুক্ত করে জল তুমি তৈরি করো, তাহলে দেখা যাচ্ছে যে স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ নিউট্রালাইজেশন তার একটা ফিক্সড ভ্যালু আছে। স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ
নিউট্রালাইজেশন, তার ভ্যালুটা হচ্ছে -13.36 কিলোক্যালোরি পার মোল, বা ওটাকে তুমি কিলো জুলে তুমি করো তাহলে যে 4.18 দিয়ে তুমি গুণ করে দেবে তাহলে সেটা হবে -55.84 কিলো জুল পার মোল। তাহলে স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ নিউট্রালাইজেশন তার ভ্যালু হচ্ছে এইটা। আর এবার এখানে দুটো ব্যাপার আছে। তাহলে তুমি যদি কোনো একটা স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেস তাদের মধ্যে রিয়াকশন করে তুমি নিউট্রালাইজেশন প্রসেসটাকে দেখো, তাহলে দেখা যাচ্ছে যে কোনো স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের ক্ষেত্রে এনথালপি অফ নিউট্রালাইজেশন একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে। ফর এনি স্ট্রং অ্যাসিড ভার্সেস স্ট্রং বেস, neutralization process, strong acid strong base neutralization process, enthalpy of neutralization, enthalpy of neutralization আর কনস্ট্যান্ট। আর যে কোনো স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস যদি নিউট্রালাইজেশন প্রসেস তুমি করো তাহলে এনথালপি অফ নিউট্রালাইজেশনটা হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা, কেন? ধরো তুমি HCl ভার্সেস HCl এর সঙ্গে তুমি NaOH এর রিয়াকশন করছো, করে তুমি কি করছো না, যেটা হয় সেটা হচ্ছে NaCl এবং জল তৈরি হয়। তো HCl এবং সোডিয়াম, HCl স্ট্রং অ্যাসিড, সোডিয়াম হাইড্রক্সাইড স্ট্রং বেস, তারা রিয়াক্ট করে সোডিয়াম ক্লোরাইড এবং জল তৈরি করলো। আচ্ছা, HCl যেটা দেখো এটা H প্লাস আর Cl মাইনাস এই অ্যাকুয়েটেড ফর্মে থাকে, আর NaOH Na প্লাস আর OH মাইনাস এই অ্যাকুয়েটেড ফর্মে থাকে। থেকে যেটা তৈরি হয় সোডিয়াম ক্লোরাইড, Na প্লাস সে তো স্ট্রং ইলেকট্রোলাইটের উপরে ডিসোসিয়েট করে থাকবে, Cl মাইনাস অ্যাকুয়েটেড ফর্মে থাকবে, আর জলটা যেমন আছে তোমার রইল এবং সেটা লিকুইড কন্ডিশনে রয়েছে। আচ্ছা, এবারে খেয়াল করে দেখো যে এই যে রিয়াকশনসটা তুমি লিখতে পারো ওভারঅল রিয়াকশন ক্যান বি রিটেন অ্যাজ, দেখো এখানে Cl মাইনাস বাদ দিয়ে দাও, Na প্লাস NH প্লাস বাদ দিয়ে দাও, তাহলে অ্যাকচুয়ালি রিয়াকশনটা দেখো H প্লাস প্লাস OH মাইনাস থেকে যে জল তৈরি হচ্ছে সেইটা দেখো, এই যে জল তৈরি হচ্ছে সেটা। তার মানে দেখো যেটা কথা হচ্ছে যে কোনো স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস তাদের যদি নিউট্রালাইজেশন প্রসেসটা তুমি কনসিডার করো, যেহেতু স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস কমপ্লিটলি ডিসোসিয়েটেড ফর্মে থাকে, সেই জন্য দেখবে অ্যাকচুয়ালি কি রিয়াকশনটা করছে সেটা হচ্ছে এইটা। মানে আমি এটা বলতে চাইছি যে HCl কে ডিসোসিয়েট করে H প্লাস এবং Cl মাইনাস হওয়া, বা NaOH কে ডিসোসিয়েট করে Na প্লাস OH মাইনাস হওয়া, বা NaCl কে ডিসোসিয়েট করে Na প্লাস Cl মাইনাস হওয়ার জন্য তোমাকে আলাদা করে এনার্জি দিতে হচ্ছে না, তারা অলরেডি ডিসোসিয়েটেড ফর্মে থাকে। সেইখানে যে কোনো স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস তাদের মধ্যে যখন তুমি রিয়াকশন কনসিডার করছো, অ্যাকচুয়ালি যে রিয়াকশনটা ঘটছে সেটা হচ্ছে H প্লাস এবং OH মাইনাস হয়ে তোমার জল তৈরি হওয়া। ঠিক আছে? আচ্ছা, কিন্তু বাট ইফ weak acid and or weak base is involved, then there will be an enthalpy of ionization, তখন একটা এনথালপি অফ আয়নাইজেশন হবে। যেমন ধরো তুমি অ্যাজ ফর এক্সাম্পল এই Cn প্লাস NaOH তাদের রিয়াকশনস করে NaCN প্লাস জল এটা তুমি তৈরি করতে চাইছো। হ্যাঁ, এই Cn প্লাস NaOH থেকে NaCN প্লাস জল তুমি তৈরি করতে চাইছো। ঠিক আছে? আচ্ছা, এইটা কি হচ্ছে অ্যাকচুয়ালি খেয়াল করে দেখো যে প্রথম কথা হচ্ছে যে এই যে HCN সেটাকে তো এমনি এমনি ডিসোসিয়েট করে থাকে না, তাকে ডিসোসিয়েট করার জন্য তোমাকে একটা এনার্জি তোমাকে দিতে হয়। এইটা যেটা বলা হবে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ আয়নাইজেশন। এই যে আয়নাইজ করা হচ্ছে, এই আয়নাইজ করার জন্য যে এনার্জিটা এনথালপি চেঞ্জ হচ্ছে এনথালপি অফ আয়নাইজেশন।
ঠিক আছে? এই এক্সেস এনার্জি তোমার লাগে। এটা যদি HCl হতো তাহলে এই প্রসেসটা কিন্তু তোমাকে আলাদা করে এনার্জি সাপ্লাই করতে হতো না। HCl এমনিতেই ডিসোসিয়েট করে H+ এবং Cl- ফর্মে থাকে। কিন্তু HCl এর ক্ষেত্রে সেটা নয়, বা অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে কিন্তু সেটা নয়। আচ্ছা, কিন্তু NaOH যখন তুমি দিচ্ছ, NaOH যেটা, সেই NaOH কিন্তু সে এমনিই তোমার Na+ এবং Cl- ফর্মে থাকে। এটার জন্য তাহলে NaOH যেটা, NaOH এটা যদি তোমাকে আলাদা কোনো প্রসেস করতে হচ্ছে না, সেটা এমনিতেই Na+ আর OH- হিসেবে তোমার থাকে। আচ্ছা, এবারে যখন তুমি HCl এবং NaOH এর মধ্যে রিঅ্যাকশনটাকে করছো, মানে আমি যেটা বলতে চাইছি, মানে এটা ধরো এটা এটাকে এইরকম ভাবে লিখি। ধরো আমি যদি সকল HCl প্লাস NaOH এদের মধ্যে রিঅ্যাকশনটা আমি করতে চাই, ওর আলটিমেটলি কি হবে? আলটিমেটলি তো তোমার NaCN হবে আর জল তৈরি হবে, এটা তৈরি হবে। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে এই যে দুটো স্টেপ, তাহলে এই যে সেকেন্ড যে মানে মানে আমি বলতে চাইছি যেটা, সেটা হচ্ছে যে এক সেকেন্ড, 1 মিনিট। তোমার মানে এই যে H+টা তৈরি হলো না, এইভাবে লিখি। এই যে H+টা তৈরি হলো, সে এবারে NaOH এর সঙ্গে আজ রিঅ্যাক্ট করছে। NaOH এর যে রিঅ্যাকশন করলে কি হবে? Na+ aqueous প্লাস OH- aqueous তাদের সঙ্গে রিঅ্যাক্ট করলো, করে কি তৈরি করলো? Na+ aqueousটা যেমন আছে রয়ে গেল, প্লাস তোমার হচ্ছে একটা জল তৈরি হলো। এটা আচ্ছা দেখো, দুদিক থেকে তুমি Na+ NH+ বাদ দিয়ে দিতে পারতে, কারণ এখানে NaOH ডিসোসিয়েট করে Na+ এবং OH- জন্য আলাদা করে এনার্জি লাগছে না। তাহলে এই রিঅ্যাকশনটাকে তুমি আলাদা করে লিখতে পারতে, Na+ NH+ তুমি বাদ দিয়ে দাও, তাহলে তুমি লিখতে পারতে যে এক্ষেত্রে যে এনথালপির চেঞ্জ, সেটাই অ্যাকচুয়ালি টু সেন্সে এনথালপি অফ নিউট্রালাইজেশন। কারণ দেখো, এই যে রিঅ্যাকশনসটা আমি Na+ এবং Na+ লিখেছি বটে, না লিখলেও কিছু এসে যেত না। অ্যাকচুয়ালি রিঅ্যাকশন যেটা হচ্ছে H+ প্লাস OH- মিলে তোমার জল তৈরি হচ্ছে। তাহলে যখন তাহলে কি হলো দেখো, এই রিঅ্যাকশন, এই দুটো রিঅ্যাকশনকে যোগ করে তুমি যখন ওভারঅল রিঅ্যাকশনটাকে লিখছো, দেখো বাঁ দিকটা যোগ করলে কি হবে? এখানে H+ কেটে চলে গেল, তার মানে HCl প্লাস NaOH থেকে তোমার তৈরি হচ্ছে NaCN প্লাস H2O। ঠিক আছে? মানে আমি এটা অ্যাকচুয়ালি রিঅ্যাকশনটা কি হচ্ছে? HCl প্লাস Na+ aqueous প্লাস OH- aqueous, এইটা থেকে তৈরি হচ্ছে Na+ aqueous প্লাস Cl- aqueous, এইটা প্লাস জল, অথবা এইটা একই ব্যাপার আর কি। এটা ডিসোসিয়েট করে লিখেছি, এটা লিখেছি। তাহলে এর জন্য যে এনথালপির চেঞ্জটা, ধরো সেটা এনথালপির চেঞ্জ ফর দ্য রিয়াকশন হচ্ছে এইটা। তার মানে ক্লিয়ারলি দেখো যে এনথালপি অফ আয়নাইজেশন প্লাস এনথালপি অফ নিউট্রালাইজেশন, সেইটা হচ্ছে তোমার এনথালপি ফর দ্য রিয়াকশনের সঙ্গে সমান। আর সেখান থেকে তুমি এনথালপি অফ আয়নাইজেশন যেটা, পেয়ে গেলে কত? এনথালপি ফর দ্য রিয়াকশন মাইনাস এনথালপি ফর দ্য নিউট্রালাইজেশন। তাহলে এই যে উইক অ্যাসিড যেটা HCN, তার জন্য এনথালপি অফ আয়নাইজেশন এইরকমভাবে বের করে ফেলতে পারছো, কারণ এই দুটো স্টেপ যোগ করে তুমি বেসিক্যালি এটাকে পাচ্ছ। এই হেসের ল অফ কনস্ট্যান্ট হিট সামেশন থেকে এইটা প্লাস এটা হচ্ছে এইটার সঙ্গে সমান, অর্থাৎ এনথালপি অফ আয়নাইজেশন হচ্ছে এনথালপি অফ রিয়াকশন মাইনাস এনথালপি অফ নিউট্রালাইজেশন। ঠিক আছে? তাহলে এখানে যেমন আমি যেটা কনসিডার করলাম, তোমার একটা উইক অ্যাসিড আছে, সেটাকে আমি কনসিডার করলাম। ধরো এরকম যদি হতো, তোমার ধরো এইরকম করে আমি ভাবছি যে তোমার অ্যাসিটিক অ্যাসিড, তার সঙ্গে ধরে নাও তোমার অ্যামোনিয়াম হাইড্রক্সাইড রিয়াকশন করে অ্যামোনিয়াম অ্যাসিডের তৈরি করছে, প্লাস ধরো তোমার জল তৈরি করছে। এইটা আচ্ছা, এক্ষেত্রে আমি একদম আমি স্টেপ করে ভাগ করে আর লিখছি না। প্রথমে হচ্ছে যে একটা এনথালপি অফ আয়নাইজেশন, মোলার এনথালপি অফ আয়নাইজেশন ফর অ্যাসিটিক অ্যাসিড একবার লাগবে, কারণ অ্যাসিটিক অ্যাসিডকে ডিসোসিয়েট করতে একটা এনার্জি লাগবে, প্লাস এনথালপি অফ আয়নাইজেশন ফর দ্য অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, সেটা লাগবে, কারণ অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ডিসোসিয়েট করতে একটা এনার্জি লাগবে। তারপরে হচ্ছে তোমার এনথালপি অফ নিউট্রালাইজেশন, তখন পরে H+ এবং OH- যুক্ত হবে, সেইটা হবে তোমার এনথালপি চেঞ্জ ফর দ্য রিয়াকশন।
যদি একটা এখানে এখানে যখন এনথালপি চেঞ্জ ফর দ্য রিয়াকশন যখন তুমি লিখছো তখন একবার একটাই উইক অ্যাসিড আছে তাকে তো আয়নাইজ করতে হচ্ছে, স্ট্রং বেসটাকে আয়নাইজ করতে হচ্ছে না। কিন্তু যদি দুটোই উইক হয় তখন এইটাকে ডিসোসিয়েট করতে একটা এনার্জি লাগবে, এটাকে ডিসোসিয়েট করতে একটা এনার্জি লাগবে, তারপরে এনথালপি অফ নিউট্রালাইজেশন সেটা হচ্ছে এনথালপি অফ দ্য রিয়াকশনের সঙ্গে সমান। ঠিক আছে, এগুলো তোমাকে মাথায় রাখতে হবে। আবার যদি এমন হতো যে হয়তো অ্যাসিডটা তোমার ধরে নাও স্ট্রং অ্যাসিড, এটা উইক অ্যাসিড, এটা হচ্ছে উইক বেস। এবার ধরে নাও এইটা হচ্ছে স্ট্রং অ্যাসিড, তার সঙ্গে ধরো উইক বেস তুমি নিয়েছো আর উইক বেস নিয়েছো, তাহলে সেখান থেকে তৈরি হচ্ছে ধরে নাও অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস জল। এক্ষেত্রে দেখো এই সেলকে আয়নাইজ করতে তোমার কোনো এনার্জি লাগে না, অ্যামোনিয়াম হাইড্রক্সাইডকে আয়নাইজ করতে তোমার এনার্জি লাগে। এনথালপি অফ আয়নাইজেশন অফ অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এইটা, প্লাস যেমন রিয়াকশনটা হচ্ছে এনথালপি চেঞ্জ ফর দ্য নিউট্রালাইজেশন এটা, সেটা হচ্ছে এনথালপি চেঞ্জ ফর দ্য রিয়াকশনের সঙ্গে তখন সমান হবে। তখন দেখো একটা এনথালপি অফ আয়নাইজেশন তোমাকে ব্যবহার করতে হলো। তাহলে বুঝতে পারছো যে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস তার যখন নিউট্রালাইজেশন কনসিডার করছো স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ নিউট্রালাইজেশন সবসময় কনস্ট্যান্ট। এবারে যখন তোমার উইক অ্যাসিড স্ট্রং বেস বা স্ট্রং অ্যাসিড উইক বেস তুমি কনসিডার করছো তখন কিন্তু তোমাকে এই স্টেপ বাই স্টেপ ভাবতে হচ্ছে যে তাদেরকে আয়নাইজ করতে একটা অ্যাডিশনাল এনার্জি দিতে হচ্ছে, সেটাকে মাথায় রেখে বাকি কাজ তোমাকে করতে হবে। ঠিক আছে, বোঝা গেল? বুঝতে পেরেছিস? বুঝেছিস তো? আচ্ছা, এবারে চলো নেক্সট যেটা আমরা করব এনথালপি অফ ডাইলিউশন। আচ্ছা, এনথালপি অফ ডাইলিউশন যে জিনিসটা সেটা হচ্ছে যে তোমার দেখো একটা সলিউশন ধরো অলরেডি এক্সিস্ট করতো, তাকে ডাইলিউট করবে। ডাইলিউট করলে কি হবে, তোমাকে সলভেন্ট অ্যাড করতে হবে। সলভেন্ট অ্যাড করার জন্য যে এনথালপি চেঞ্জটা হচ্ছে সেটা তোমাকে দেখতে হচ্ছে। দিস ইজ দ্য চেঞ্জ ইন এনথালপি enthalpy when one mole of a this is the change in enthalpy when one mole of a solvent is added to a solution such that its concentration changes from one value to another. This is the change in enthalpy when one mole of a solvent is added to a solution such that its concentration changes from one value to another. ঠিক আছে, মানে আমি এক মোল সলভেন্ট অ্যাড করছি সলিউশনে, তার জন্য যে এনথালপি চেঞ্জটা হচ্ছে সেটা এনথালপি অফ ডাইলিউশন। তাহলে আমি যে সলভেন্টটা অ্যাড করছি সেটা এক মোল, এবারে তোমার তার জন্য কনসেন্ট্রেশনটাকে সলভেন্ট অ্যাড করে কনসেন্ট্রেশনটা হায়ার ভ্যালু থেকে রিডিউস করে তার লোয়ার ভ্যালুতে চেঞ্জ হবে। এই যে কনসেন্ট্রেশন চেঞ্জেস ফ্রম ওয়ান ভ্যালু টু অ্যানাদার বা কনসেন্ট্রেশন রিডিউসড ফ্রম ওয়ান ভ্যালু টু অ্যানাদার, সেটা হচ্ছে এনথালপি অফ ডাইলিউশন। আচ্ছা, এবারে কতগুলো ব্যাপার আছে। এই যে এনথালপি অফ ডাইলিউশন এটা না দু রকমের হয়। এনথালপি অফ এনথালপি অফ ডাইলিউশন দু রকম, একটা হচ্ছে তোমার আগে ডিফারেন্সিয়ালটা আগে দিই, ডিফারেন্সিয়াল এনথালপি অফ ডাইলিউশন আর একটা হচ্ছে ইন্টিগ্রাল এনথালপি অফ ডাইলিউশন। ডিফারেন্সিয়াল এনথালপি অফ ডাইলিউশন আর একটা হচ্ছে তোমার ইন্টিগ্রাল এনথালপি অফ ডাইলিউশন। একটা যে ডিফারেন্সিয়াল এনথালপি অফ ডাইলিউশন, একটা ইন্টিগ্রাল নাম্বার এনথালপি অফ ডাইলিউশন। আচ্ছা দেখো, তুমি তো এক মোল সলভেন্ট অ্যাড করছো, তাহলে এক মোল সলভেন্ট তুমি জাস্ট
ধরো 1 লিটারের মধ্যে 1 মোল সলভেন্ট অ্যাড করতে পারো, বা 1 পুকুরের মধ্যেও 1 মোল সলভেন্ট তুমি অ্যাড করতে পারো। তাহলে কতখানি সলিউশনের উপরে তুমি 1 মোল সলভেন্ট অ্যাড করছো সেটা তো মেনশন করে দিচ্ছ না। আচ্ছা, এবারে যদি এমন হতো যে তুমি একটা বেশ অনেকটা পরিমাণ সলিউশন আছে, সেখানে তুমি 1 মোল সলভেন্ট ধীরে, ধীরে অ্যাড করলে, তাতে কি হবে? তাতে যেটা হবে যে তোমার যে মানে মানে কনসেনট্রেশন এর চেঞ্জটা নেগলিজিবলি স্মল হবে। মানে তুমি যে অনেকটা ধরো সলিউশন ছিল, সেখানে যদি 1 মোল সলভেন্ট তুমি এড করো, তাহলে কনসেনট্রেশন এর চেঞ্জটা অনেক কম হবে। হোয়ারএজ যদি খুব অল্প পরিমাণ সলিউশন ছিল, সেখানে যদি 1 মোল সলভেন্ট এড করো, তাহলে কনসেনট্রেশন এর চেঞ্জটা খুব বেশি হবে। তাহলে ১ম যে সিচুয়েশনে অ্যাজ ইফ ধরো তোমার অনেকটা পরিমাণ সলিউশন ছিল, যাতে করে যখন তুমি সলভেন্টটাকে এড করছো, তখন কনসেনট্রেশন এর কোনো সিগনিফিক্যান্ট চেঞ্জ হচ্ছে না, সেটা হচ্ছে ডিফারেনশিয়াল এনথালপি অফ সলিউশন। ডিফারেনশিয়াল অফ এনথালপি অফ সলিউশন এটাকে তুমি ডিফাইন করতে পারছো এইরকম ভাবে, ধরে নাও তোমার ডেল্টা এইচ বাই ডেল এম, এইটা এইরকম ভাবে তুমি, বা এটা তুমি পার্সিয়ালি না করে তুমি এও লিখতে পারো, ডি দিয়েও লিখতে পারো, ডি বাই ডিএম। এমটা হচ্ছে এখানে নাম্বার অফ মোলস অফ সলভেন্ট, মানে এমটা হচ্ছে এখানে M1 লিখতে পারো সলভেন্ট বোঝানোর জন্য। হ্যাঁ, সলভেন্টকে সবসময় 1 দিয়ে বোঝানো হয়, সলিডকে 2 দিয়ে বোঝানো হয়। তাহলে এই যে এনথালপি, দেখ আমি মানে আমি ভেবে ভাবছি খুব অ্যাজ ইফ যেন খুব সামান্য পরিমাণ সলভেন্ট অ্যাড করলাম, তার জন্য এনথালপি সামান্য পরিমাণ চেঞ্জ হলো, তাহলে একে ডেরিভেটিভ ফর্মে এটা লিখছো, সেটা বেসিক্যালি ডিফারেন্সিয়াল এনথালপি অফ সলিউশন। আচ্ছা, এবার ইন্টিগ্রাল এনথালপি অফ সলিউশন যখন বলছো, আর ইন্টিগ্রাল এনথালপির ক্ষেত্রে এটা তোমার অত কিছু জানার দরকার নেই। ধরে নাও তুমি 10 মোল কোন একটা সলভেন্ট এড করেছো, তার জন্য এনথালপি চেঞ্জ 100 কিলোজুল পার কিলোজুল হয়েছে। তাহলে 1 মোলের জন্য কত? তুমি 100 কে 10 দিয়ে ভাগ করে দিয়ে উত্তরটা তুমি 10 পেয়ে গেলে। মানে এই পার্টিকুলার কেসে আমি ধরো একটা বেশ মানে একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ সলভেন্ট তোমার এড করেছি, তার জন্য ওভারঅল এনথালপি চেঞ্জ ধরে নাও ডেল্টা এইচ হয়েছে, জাস্ট সিম্পলি ডেল্টা এইচ বাই এম অন করে দাও, একটা অ্যাভারেজ করে দাও, সেটা হচ্ছে ইন্টিগ্রাল এনথালপি অফ ডাইলিউশন হয়ে যাবে। মানে ব্যাপারটা তোমার ছবিতে বোঝালে তুমি আরো ভালো করে বুঝতে পারবে। ধরো, আর তার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে আচ্ছা ছবিটা এঁকে নেওয়ার পরও বলতে পারি। সেটা হচ্ছে যে ডিফারেন্সিয়াল এনথালপি অফ ডাইলিউশন আর ইন্টিগ্রাল এনথালপি অফ ডাইলিউশন, এটা কি একই কোয়ান্টিটি? মানে তাদের পরিমাণটা কি একই হবে, না বিভিন্ন সময়ের ক্ষেত্রে বিভিন্ন হবে? তাহলে এই ক্ষেত্রে আমি এনথালপি চেঞ্জ ফর দ্য রিঅ্যাকশন আমি লিখছি, আর এখানে তো সলভেন্টের নাম্বার অফ মোলস আমি অ্যাড করছি। দেখা যাচ্ছে যে ছবির নেচারটা হয় তোমার এরকম একটা ছবি হওয়ার চেষ্টা হয়। তো দেখো, এই যে জায়গাটা যখন ডাইলিউট সলিউশন ফর ডাইলিউট সলিউশন, অর্থাৎ সলভেন্টের পরিমাণটা যখন দেখো তোমার বেশ কম থাকছে, হ্যাঁ, তোমার দেখো যখন মানে ডাইলিউট সলিউশন বললে ভুল হবে, এটাকে ডাইলিউট সলিউশনটা বলা ঠিক হবে না। যে মানে হোয়েন অ্যামাউন্ট অফ সলভেন্ট ইজ ভেরি লো, হোয়েন অ্যামাউন্ট অফ সলভেন্ট ইজ ভেরি লো, মানে যে M1টা যখন খুব ছোট হয়ে যাচ্ছে আর কি, M1টা যখন খুব ছোট হয়ে যাচ্ছে আর কি, তখন তুমি দেখতে পাচ্ছ কি যে এই জায়গাটা স্টেল লাইনের মতো দেখতে, তো তাহলে এই জায়গাটা স্টেল লাইনের মতো যদি দেখতে হয়, তাহলে খেয়াল করে দেখো যে জাস্ট সিম্পলি এইটা যদি তুমি ধরে নাও তোমার M1, আর এইটা যদি ধরে নাও তোমার ডেল্টা এইচ, মানে জাস্ট এইটুকু, তাহলে দেখো এই ডেল্টা এইচকে M1 দিয়ে ভাগ করলে তুমি ডেল্টা এইচকে M1 দিয়ে ভাগ করলে তুমি স্লোপটাকে পেয়ে যাচ্ছ। অর্থাৎ ডিফারেন্সিয়াল এবং ইন্টিগ্রাল এনথালপি তোমার এক্স্যাক্টলি একই হচ্ছে। তাহলে এই পার্টিকুলার কেসে কি হচ্ছে না, ডেল্টা এইচ বাই M1ও যা, আর ডেরিভেটিভটা তোমার কিন্তু এইটা। আচ্ছা, এবারে যদি উল্টোটা হয়, যে পরের দিকে আর কি, হোয়েন অ্যামাউন্ট অফ সলভেন্ট ইজ হাই, দেন কি হচ্ছে দেখো, তুমি যদি এইখানে কিছু একটা ধরতে, এইখানে কিন্তু তুমি এই ডেল্টা এইচ, এটা ধরো ডেল্টা এইচ প্রাইম যদি তুমি বলো, ডেল্টা এইচ প্রাইম বাই M1 করে এই জায়গা থেকে ট্যানজেন্টটা, সেই ট্যানজেন্টটা তুমি কিন্তু পাচ্ছ না। এই জায়গাটা ট্যানজেন্টের সঙ্গে কিন্তু এর কোনো সম্পর্ক থাকছে না, অর্থাৎ এখানে ডেল্টা এইচ বাই M1টা কিন্তু নট ইকুয়াল টু ডি ডেল্টা এইচ বাই ডি M1 হবে। তার মানে এই ছবি থেকে তোমার পরিষ্কার, যখন M1টা খুব কম, তখন ডিফারেন্সিয়াল এবং ইন্টিগ্রাল এনথালপির মধ্যে কোনো ডিফারেন্স নেই। আর যখন তোমার M1টা বেশ বেশি হয়ে যাবে, তখন কিন্তু তুমি দেখবে ডিফারেন্সিয়াল এবং ইন্টিগ্রাল ভ্যালুগুলো হচ্ছে আলাদা হয়ে যাচ্ছে। এটা ছবি থেকে পরিষ্কার।
আচ্ছা, এখানে যেমন এনথালপি অফ ডাইলিউশন বললাম, ঠিক সিমিলার সিচুয়েশন হচ্ছে এনথালপি অফ সলিউশনের ক্ষেত্রে। এনথালপি অফ সলিউশন, দেখো যখন তুমি এনথালপি অফ সলিউশন নিয়ে কথাবার্তা বলবে, মানে এনথালপি অফ ডাইলিউশনের ক্ষেত্রে যেটা সলিউশন হচ্ছে তুমি সলভেন্ট অ্যাড করে তাকে ডাইলিউট করছো, আর এনথালপি অফ সলিউশন হচ্ছে ধরে নাও একটা সলিউশন আছে তাতে তুমি সলিউট অ্যাড করছো করে তার কনসেন্ট্রেশনটা চেঞ্জ করছো, তার জন্য কি এনথালপি চেঞ্জ, সেটা হচ্ছে এনথালপি অফ ডাইলিউশন। ইট ইজ দ্য চেঞ্জ ইন এনথালপি the change in enthalpy when one mole of solute is added to a solution such that its concentration changes from one value to another. It is the change in enthalpy when one mole of solute is added to a solution such that its concentration changes from one value to another. আচ্ছা, এক্ষেত্রে দু রকম সিচুয়েশন হবে। এনথালপি অফ সলিউশন দু রকমের হবে, একটা হচ্ছে তোমার ডিপার এনথালপি অফ সলিউশন, আর একটা হচ্ছে তোমার ইন্টিগ্রাল এনথালপি অফ সলিউশন। ডিফারেন্স এনথালপি অফ সলিউশন, ইন্টিগ্রাল এনথালপি অফ সলিউশন। ওই একই রকম, যদি তোমার ডি ডেল্টা এইচ বাই ডি এম টু লিখছে, এখন সলিডকে এম টু দিয়ে মানে টু সাফিক্সে রিপ্রেজেন্ট করা হচ্ছে, আর এনথালপি অফ ডাইলিউশন যখন ইন্টিগ্রাল এনথালপি অফ সলিউশন যখন বলছে তখন ডেল্টা এইচ বাই এম টু এইরকমভাবে দেখবে। এক্ষেত্রে একই রকম, যদি ডাইলিউট সলিউশন হয় অর্থাৎ যখন এম টুটা বেশ ছোট, তখন ডেল্টা এইচ ভার্সেস এম টু যে প্লটটা, এই প্লটটা প্রথম দিকে তোমার স্ট্রেট লাইন হবে, তারপরে একটা সময় পরে এটা একটা আস্তে আস্তে তোমার স্যাচুরেট করবে। এটা মানে পরিষ্কার বোঝা যাচ্ছে ফর ডাইলিউট সলিউশন এখানে ডেল্টা এইচ বাই এম টু ইকুয়াল টু ডি ডেল্টা এইচ বাই ডি এম টু। এটা আর ফর কনসেন্ট্রেটেড সলিউশন যেখানে এম টুটা খুব বেশি, কনসেন্ট্রেটেড সলিউশন ডেল্টা এইচ বাই এম টুটা ইজ লেস ইকুয়াল টু ডি ডেল্টা এইচ বাই ডি এম টু। তা দেখো, এনথালপি অফ ডাইলিউশন এবং এনথালপি অফ সলিউশন এই দুটো জিনিস আমি বললাম, এগুলো বুঝতে পেরেছো? কোনো অসুবিধা আছে? না স্যার, কোনো অসুবিধা নেই। আচ্ছা তো আচ্ছা, মানে এই রকম করে না বিভিন্ন রকমের এনথালপিগুলো তুমি ডিফাইন করতে পারবে। ধরো নেক্সট আমি একটা বলছি এনথালপি অফ অ্যাটমাইজেশন, মানে আসলে প্রসেসটা কি তোমাকে ভালো করে বুঝতে হবে, তার মতো করে বললেই হবে। এনথালপি অফ অ্যাটমাইজেশন মানে ধরো তুমি একটা ডায়াটমিক মলিকুল কনসিডার করছো, সেই ডায়াটমিক মলিকুলকে তুমি ডিসোসিয়েট করে তুমি জাস্ট অ্যাটমে কনভার্ট করছো, তার জন্য তোমার এনথালপি চেঞ্জটা কি হচ্ছে সেটাকে দেখা আর কি। এটা আচ্ছা, এবারে অনেক সময় ডায়াটমিক মলিকুল হলে বন্ডটাকে ভেঙে গিয়ে, মানে অবশ্যই গ্যাসিয়াস অবস্থায় নিতে হবে তোমাকে, ইয়ে করতে হবে আর কি, মানে বন্ডটাকে ডিসোসিয়েট করে অ্যাটমাইজ করতে হবে। আবার কখনো কখনো হতে পারে যে কোনো একটা সাবস্টেন্স হয়তো দেখা যাচ্ছে সলিড অবস্থায় থাকে বা সে ডায়াটমিক গ্যাস হিসেবে থাকে না, ইন দ্যাট কেস তোমাকে যেটা করতে হবে সেইখান থেকে এক একটা অ্যাটম তোমাকে আলাদা করতে হবে আর কি। ঠিক আছে, মানে অ্যাটমাইজেশন মানে অ্যাটমে কনভার্ট করতে হবে। তাহলে কি হলো এটা? তাহলে আমি এইভাবে ব্যাপারটাকে ডিফাইন করতে পারি, দ্য এনথালপি অফ অ্যাটমাইজেশন ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য, বা এইভাবে লিখে দিচ্ছি, ইট ইজ দ্য চেঞ্জ ইন এনথালপি
is the change in enthalpy to produce one mole of atoms in the gaseous atomic state from the elements in the standard state. From the elements in their স্ট্যান্ডার্ড। মানে ব্যাপারটা কীরকম দেখো, ধরো তুমি হয়তো এই হাইড্রোজেন মলিকুল কনসিডার করছো, হাইড্রোজেন মলিকুল মোস্ট স্টেবল স্টেট অফ এক্সিবিশন H2 গ্যাসিয়াস অবস্থায় থাকে, সেখান থেকে তুমি বেসিক্যালি H+H তৈরি করছো, এটাকে করছো। তাহলে 1 মোল থেকে তোমার 2 মোল অ্যাটম তৈরি হয়েছে, এইরকমভাবে তোমাকে যেটা করতে 1 মোল অ্যাটম তোমাকে তৈরি করতে হবে। তাহলে হাফ মোল ডিসোসিয়েট করলে 1 মোল তোমার অ্যাটম তৈরি হয়ে যাবে, তার মানে বন্ড ডিসোসিয়েশন এনথালপি অর্ধেকটাই হয়ে যাবে হাইড্রোজেনের জন্য অ্যাটমাইজেশন এনার্জি। ঠিক আছে, সিমিলারলি যে কোনো ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে একই রকম সিচুয়েশন হবে। আবার ধরো কার্বনকে তুমি নিয়েছো গ্রাফাইট অবস্থায়, কারণ সে সলিড অবস্থায় থাকে, সেইখান থেকে তোমাকে কি করতে হচ্ছে, কার্বনকে গ্যাসিয়াস মানে গ্যাস ফর্মে বা অ্যাটম ফর্মে তোমাকে নিতে হবে। কার্বন অ্যাটমকে নিতে হবে তোমার বেসিক্যালি গ্যাস ফর্মে। এটা মানে তখন কি হচ্ছে, সলিড থেকে তোমাকে বেসিক্যালি গ্যাসে আসতে হবে, তোমাকে সাম কাইন্ড অফ একটা সাবলিমেশন টাইপের করতে হবে আর কি। এখানে সাবলিমেশন মানে সাবলিমেশনের যদি এনথালপিটা লাগবে সেটাই বেসিক্যালি তোমার এক্ষেত্রে সাবলিমেশনের যদি এনথালপিটা লাগবে সেটাই তোমার অ্যাটমাইজেশন এনথালপি হয়ে যাবে। এবার ধরো তুমি যদি কতগুলো ভ্যালু দেখো, ধরো গ্রাফাইট, তারপরে ধরো তোমার হাইড্রোজেন, ধরো অক্সিজেন, ধরে যা নাইট্রোজেন, ধরে নাও ক্লোরিন ইত্যাদি ইত্যাদি, তাদের ক্ষেত্রে যদি অ্যাটমাইজেশন এনার্জিগুলোকে দেখো, মানে অ্যাটমাইজেশন এনথালপিগুলোকে দেখো, এসব সাবস্টেন্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার গ্রাফাইটের জন্য অ্যাটমাইজেশন এনার্জি হচ্ছে 170.9, হাইড্রোজেনের ক্ষেত্রে হচ্ছে তোমার 52.1, অক্সিজেনের ক্ষেত্রে তোমার 59.6, নাইট্রোজেনের ক্ষেত্রে 113.0, আর এর ক্ষেত্রে হচ্ছে 28.9। তার মানে যাদের ক্ষেত্রে বন্ড ডিসোসিয়েশন এনথালপিটা যত বেশি, তার ক্ষেত্রে সার্টেনলি হচ্ছে এনথালপি অফ অ্যাটমাইজেশনটা হচ্ছে তোমার বেশি হচ্ছে, পার্টিকুলারলি যখন তুমি ডায়াটমিক মলিকুল কনসিডার করছো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এনথালপি অফ অ্যাটমাইজেশন। ধরো তুমি এনথালপি অফ হাইড্রেশন নিয়ে কথাবার্তা বলছো, এনথালপি অফ হাইড্রেশন। তাহলে হাইড্রেশন প্রসেসটা কি, ধরো একটা অ্যানহাইড্রাস সল্ট তুমি কনসিডার করেছিলে, অ্যানহাইড্রাস সল্ট ধরো কপার সালফেট তুমি কনসিডার করছো, যে কপার সালফেট 5 মোল জল নিয়ে তোমার হাইড্রেটেড কপার সালফেট তৈরি করে, তার জন্য যে এনথালপির চেঞ্জটা, তাহলে আমি এইভাবে লিখতে পারি, ইট ইজ দ্য চেঞ্জ ইন এনথালপি when one mole of a compound combines with the requisite amount of water to give a hydrated salt. যেমন ধরো তুমি কপার সালফেট প্রথমে একটা নিয়েছিলে অ্যানহাইড্রাস, নিয়েছিলে 5 মোল জল নিল, যে তৈরি করে ফেললো কি হাইড্রেটেড কপার সালফেট 5H2, এই হাইড্রেটেড কপার সালফেট তোমার তৈরি করে ফেললো। ধরো এর জন্য যদি এনথালপির চেঞ্জটা থাকে, এনথালপির চেঞ্জটা হচ্ছে -76.868 কিলোজুল পার মোল।
দেখো এই এনথালপি অফ তোমার হাইড্রেশনটা হয়ে গেল। তুমি এনথালপি অফ ক্রিস্টালাইজেশন, এনথালপি অফ প্রেসিপিটেশন, এনথালপি অফ সলভেশন সব এই রকমভাবে তুমি জাস্ট ডিফাইন করতে পারবে। মানে ব্যাপারটা হচ্ছে যে তোমার যে প্রসেসটা মানে এনথালপি অফ শান্তি মানে যে প্রসেসটাকে বলা হলো সেই প্রসেসটা কি সে সম্বন্ধে তোমার যদি একটু ধারণা থাকে তা সেখান থেকে কিন্তু তুমি জাস্ট এই ডেফিনেশনটা তুমি তার মতো করে ফেলতে পারবে। এবারে মোলার হলে আগে মোল জুড়ে দেবে, স্ট্যান্ডার্ড মোলার যদি হয় তাহলে স্ট্যান্ডার্ড স্টেটগুলো জুড়ে দেবে। মানে যেমন করে আগের দিনে এনথালপি অফ ফরমেশন, এনথালপি অফ কম্বাশন ইত্যাদি ইত্যাদি বলেছিলাম, ঠিক সেই রকম করে যত রকমের প্রসেস আছে বিভিন্ন প্রসেসের ক্ষেত্রে তুমি এনথালপি চেঞ্জের কথা বলতে পারো। ঠিক আছে? তো দেখো এই হচ্ছে মোটামুটিভাবে থার্মোকেমিস্ট্রি ওভারঅল যে জিনিসটা আর কি, হ্যাঁ, যেটা তোমাদের মোটামুটি সিলেবাসের মধ্যে থাকে বা যে কোনো স্ট্যান্ডার্ড সিলেবাসের মধ্যে থার্মোকেমিস্ট্রিতে মোটামুটি আগের ক্লাসটা এবং আজকের ক্লাসটা এই জিনিসগুলিকেই জাস্ট দেওয়া হয়। এবারে এগুলোর উপরে তোমাকে বিভিন্ন রকমের নিউমেরিক্যাল প্রবলেম করতে হবে। এই মানে কার্চোস ল থেকে বিভিন্ন রকমের নিউমেরিক্যাল প্রবলেম, তারপরে বন্ড ডিসিশন এনথালপি থেকে নিউমেরিক্যাল প্রবলেম, ল্যাটিস এনথালপি থেকে নিউমেরিক্যাল প্রবলেম, এনথালপি অফ নিউট্রালাইজেশন থেকে নিউমেরিক্যাল প্রবলেম। বিভিন্ন রকমের নিউমেরিক্যাল প্রবলেম পরীক্ষায় দেয় এবং সেই নিউমেরিক্যাল প্রবলেমগুলো তুমি জাস্ট ওই মোটামুটিভাবে হেসেস ল অফ কনস্ট্যান্ট ক্রিস্টামেশন দিয়ে তুমি সলভ করতে পারবে। আর কার্চফ লটা তো কি হচ্ছে তোমাকে তো অলরেডি বলাই হয়েছিল আর কি। এটা ডেল্টা আর এইচ আর টি টু ইকুয়াল টু ডেল্টা আর এইচ টি ওয়ান প্লাস ইন্টিগ্রাল ওই হিট ক্যাপাসিটি আর কনস্ট্যান্ট প্রেশার ফর দ্য রিয়াকশন ইন্টু ডিটি তাকে ইন্টিগ্রেট করতে হবে টি ওয়ান থেকে টি টু পর্যন্ত। সেখান থেকে তোমাকে বিভিন্ন রকমের প্রবলেমগুলোকে করতে হবে। তো দেখো তাহলে আমরা যা যা আলোচনা করেছি সেগুলো সব বুঝতে পেরেছি কিনা সেটা দেখে নাও। কোনো অসুবিধা আছে? জিনিসগুলো খুবই সহজ। ক্লাস 11-এই ইভেন অনেকটা আছে এবং বেশ ভালো আছে। মানে ক্লাস 11-এই কিন্তু থার্মোকেমিস্ট্রিতে অনেকটা কভার করতে পারে। ঠিক আছে? তো দেখো তাহলে আমরা এই এন্ড অফ থার্মোডাইনামিক্স পার্ট 1 মানে ফার্স্ট ল এবং থার্মোকেমিস্ট্রি, ফার্স্ট ল অ্যাপ্লিকেশন অফ থার্মোকেমিস্ট্রি, এটাকে আমি ফার্স্ট পার্ট অফ দ্য থার্মোডাইনামিক্স বলছি। মানে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সের ফার্স্ট পার্টের কথা বলছি, যেখানে একদম স্টার্টিং থেকে শুরু করে সাম বেসিক কনসেপ্ট থেকে শুরু করে জিরোথ ল, ফার্স্ট ল, হিট ক্যাপাসিটি, অ্যাডিয়াবেটিক চেঞ্জেস অফ স্টেট, জুল এক্সপেরিমেন্ট, জুল থমস এক্সপেরিমেন্ট, থার্মোকেমিস্ট্রি, এই যে জায়গাগুলো আর কি, এগুলো বেসিক্যালি ফার্স্ট পার্ট অফ থার্মোকেমিস্ট্রি, সেটা আমরা আজকে কমপ্লিট করে ফেললাম। আচ্ছা, এবার আমি এটা ওখানে বলে নিই, সেটা হচ্ছে যে সেকেন্ড পার্ট অফ যেটা থার্মোডাইনামিক্স ছিল, যেখানে সেকেন্ড লটাকে নিয়ে আলোচনা হচ্ছিল, সেটা একটা ক্লাস বাকি আছে, যে ক্লাসটা আমি ভেবেছিলাম মঙ্গলবার আমি দিয়ে দেবো, সেটা মঙ্গলবার আমি দিতে পারিনি সামহাও, মানে অন্য কারণে ব্যস্ত থাকার জন্য। ওই একটা ক্লাস আমাদের দিতে হবে যেখানে গিভস, হেলমোজ রিলেশন এই রিলেটেড সামান্য জিনিসপত্র বাকি আছে আর কি, সেটা আমরা করে ফেলবো। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই আমরা রাখছি, আর এখান থেকে কন্টিনিউ করছি না। এবারে এই এই দুটো ক্লাস হয়ে যাওয়ার পরে আমরা নেক্সট যে ক্লাসে আসবো আর কি থার্মোডাইনামিক্সে, সেটা হচ্ছে যে সেটা মানে যাদের যেটা লাগবে আর কি, থার্মোডাইনামিক্স এই পুরো ক্লাসটা কন্টিনিউড হবে। আমাদের ধরো 10-12টা ক্লাস হলো ফার্স্ট পার্ট অফ থার্মোডাইনামিক্স নিয়ে, সেকেন্ড পার্টও তোমার হচ্ছে 9টা-10টা ক্লাস হয়েছে এটা। তারপরে অ্যাপ্লিকেশনে চলে আসতে হবে। অ্যাপ্লিকেশনের মধ্যে অনেকগুলো পার্ট আছে, অনেকগুলো পার্টের মধ্যে সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন নিয়ে কথাবার্তা বলতে হবে, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম নিয়ে কথাবার্তা বলতে হবে, আয়নিক ইকুইলিব্রিয়াম নিয়ে কথাবার্তা বলতে হবে। সেই পার্টগুলো আমরা বলবো। তারপরে আবার বেশ কিছুদিন পরে হচ্ছে তোমার ফেজ ইকুইলিব্রিয়াম নিয়ে কথাবার্তা হবে। তো সেইগুলো পর পর করে আমাদের কন্টিনিউ হবে আর কি। ঠিক আছে? এবারে আমি ওই যখন যাদের যেটা লাগবে সেই লিঙ্কটা তাদের আমি দেবো। যারা পার্টিকুলারলি ধরো যারা ক্যালকুলেটিং ইউনিভার্সিটি ফার্স্ট সেমেস্টার, তাদের থার্মোডাইনামিক্স এই পর্যন্তই আছে। ঠিক আছে? মানে তোমাদের আর নেই আর কি। সেজন্য এই ক্লাসটা মানে যেখানে থার্মোডাইনামিক্স কন্টিনিউড হবে আর কি, মানে থার্মোডাইনামিক্স যেখানে কন্টিনিউড হবে, সেই ক্লাসটা তোমাদের আর করার দরকার নেই। তোমাদের অনলাইনে কেমিক্যাল কাইনেটিক্স পার্টটা তোমাদের শুরু করতে হবে এই আজকের পার্টিকুলার টাইমে। আর অন্য দিনদের অন্য ক্লাসগুলো অন্য সময় তোমার সেই মতো করে শিফট করে দেওয়া হবে। ঠিক আছে? তাহলে এই লিঙ্কগুলো আমি প্রপারলি ঠিক করে দিয়ে দেবো। সেগুলোকে ফলো করে ক্লাসগুলোকে করো, তাহলেই তোমাদের হয়ে যাবে। তাহলে বলো, কাল কি অসুবিধা আছে বলো?